দালাল দালালি করে, নেতা নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি। কারণ 7 লাখী নাড়ুগোপাল থেকে সবাই চমকে গেছেন যে 7 লাখী নাড়ুগোপাল একটা তৈরি হলো। বিচার ব্যবস্থা কি করতে পেরেছে না পেরেছে তারা জানেন, সেই জন্য তাদের ওই 7 লাখী নাড়ুগোপালকে প্রোটেকশন নিয়ে, সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে আসতে হয় যে আমায় যেন গ্রেপ্তার করা না হয়। যার ডিপার্টমেন্ট স্যার, তিনি কেন অ্যারেস্ট হচ্ছেন না? আপনারা যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না? যার ডিপার্টমেন্ট এই নিট কেলেঙ্কারি, তাহলে তিনি কেন অ্যারেস্ট হবে না? প্রধানমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? প্রশ্ন তুলছে শাসক দল, আমি নয়। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, পশ্চিমবঙ্গের মানুষের বা অন্য জায়গা থেকে আসা ট্যাক্সের টাকা থেকে দেয়া হয়। আপনার কি অধিকার আছে, যিনি এই কথা বলেছেন তার কি অধিকার আছে এই কথা বলার যে তাদেরকে বন্ধ করে দেবেন? বন্ধ করে দিয়ে দেখুন না, আমরা তারা বন্ধ করে দেখুক না, বাছাই করে দেখুক, গলা টিপে ধরবো একেবারে। ভাববেন না বিজেপি মরে গেছে। বিজেপি একটা সর্বভারতীয় দল, আপনাদের মতো এই অল্প জলের পুঁটি মাছ নয়। আমি তো ভাইপোকে চেয়েছিলাম, দেখতাম কিরকম 7 লাখী নাড়ুগোপাল হয়, দেখতাম। আমি তো বলেছিলাম তো, তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ করতেন না যে অমুক কেন ডায়মন্ড হারবার এসে দাঁড়াচ্ছে না। তো আমার তো পাল্টা চ্যালেঞ্জ ছিল, যে তমুক কেন তমলুকে এসে দাঁড়াচ্ছে না। এসে দাঁড়ালে বুঝে যেতেন। এই প্রোটেকশন আপনাদের 7 লাখী নাড়ুগোপালকে নিতে হলো কেন? বারে বারে গ্রেপ্তার এড়ানোর জন্য যেতে হলো কেন? এই প্রশ্নটা যারা আমাকে আজকে ইনভাইট করলেন যে আপনি বিবেক আপনি চুপ করে আছেন কেন, আমি চুপ করে নেই। আমার প্রশ্ন একটাই, কেন তাকে গিয়ে এই প্রোটেকশন নিয়ে আসতে হলো? কাকে নিতে হয়, কাকে প্রোটেকশন চাইতে হয় এইভাবে, যিনি জানেন যে তার কপালে খাড়া ঝুলছে, তাকে যেতে হয়েছিল? তো সেই প্রশ্নটা করুন না তাকে গিয়ে, দেখি 7 লাখী নাড়ুগোপাল কি জবাব দেন। বলছি, আপনি যে 7 লাখী নাড়ুগোপাল বলছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সব তথ্য জোগাড় করছেন বলছেন ঠিকই, কিন্তু এই যে লিপস অ্যান্ড বাউন্স, তার ক্ষেত্রে অমৃতা সিনহা বিচারপতি, তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন ইডি সিবিআই এর প্রতি, বলছে এত কম সম্পত্তি ক্রোক করা হয়েছে কেন? বলছেন তো বিচারপতি নিজে। বিচারপতি বিষয়টা দেখবেন, দেখে যেটা উপযুক্ত মনে করেন, আইনসঙ্গত মনে করেন সে কথা বলবেন। আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার ইডি সিবিআই কে, আপনার কি মনে হয়? হ্যাঁ, অ্যাক্টিভ তো হওয়া উচিত ছিল, যারা কাজ করছে। এই নিয়োগ দুর্নীতি কিন্তু একটা বিরাট দুর্নীতি, কত গভীরে এটা পৌঁছেছে এবং কতটা ব্যাপ্তি নিয়ে এটা আছে সে আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, মাঝখানে বসে আছেন একজন মুখ্যী রানী বা ধীরে ইঁদুর, তাদের কাছে পৌঁছচ্ছে আস্তে আস্তে পৌঁছচ্ছে। আসছে বলে শোনা যাচ্ছে, আসছে বলে শোনা যাচ্ছে। ব্যবস্থা তো হবেই। ব্যবস্থা কি, যদি ইডি সিবিআই না দেয় মানুষ ছেড়ে দেবে? মানুষ ছেড়ে দেবে না। শিল্পপতিরা আসবেন বলে মনে হয় না। তোলাবাজিটা বন্ধ করুন। ওনার দলের যেসব তোলাবাজরা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, আমার কেন্দ্রের মধ্যেও একটা এলাকা আছে হলদিয়া, তার নাম, উনি আশা করি সেই নামটা শুনেছেন। সেখানে যেভাবে বিভিন্ন কোম্পানির কাছ থেকে তোলাবাজি হয় এবং কেউ কোনো কারখানা স্থাপন করতে হলে আগে থেকেই একটা তার কাছে খবর চলে যায় এত কোটি টাকা দিতে হবে, যাতে আর কেউ আসে না, যে ভয়তে। এই তোলাবাজিটা উনি আগে বন্ধ করুন, ওকে শিল্প সম্মেলন করতে হবে না। আরে আপনাদের পুরো শিক্ষা দপ্তরটাকে তো জেলে ঢুকিয়ে দিয়েছে। সেই সময় যে শিক্ষা দপ্তর যারা চুরি দুর্নীতি করেছিল, সেই শিক্ষা দপ্তরটা আজকে জেলের মাটিতে বসে ডাঙ্গুলি খেলে, জেলের সেলে বসে। ঠিক আছে, তারপর আপনারা কেন বেরোচ্ছে না আজ পর্যন্ত? তাদের বিরুদ্ধে অনেক জিনিস তো সিবিআই এবং ইডির হাতে চলে এসেছে। যারা আমাকে মূর্খের মতো আহ্বান করছেন ক্যামেরার সামনে, কেন এ কথা বলছে না, আমি তো তাদেরকে প্রথমেই বলবো যে আপনাদের সেই সময়কার সমগ্র শিক্ষা দপ্তর মন্ত্রী শুদ্ধ, আর দুটো সংস্থার দুটো চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শুদ্ধ, তারা জেলে পড়ছে। এই তফাৎটাকে বুঝুন, তারপর তোমাকে আহ্বান করবেন। আপনি নিজে জানেন না, যারা আহ্বান করছেন তারা নিজেরা জানেন না যে তাদের লোকেরা সব জেলে পড়ছে? তো মূল তফাৎ তো এটাই, যে একটা জায়গায় জোচ্চুরি বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের রাজকোষ থেকে কোটি কোটি টাকা খরচ হয়েছে কিছু দালাল পোষার জন্য। কোনো জায়গায় সে দালালরা দালালি করেছে, দালালি করে, আর নেতাগিরি এখানে নেতাগিরি করেছে, চলছে। আরে বাত্য বসুও তো একজন নেতা, ঠিক আছে, তারা দালাল নিয়োগ করেছিলেন, দালালি করেছে, নেতাগিরি করছেন। ঠিক আছে, আর যারা যোগ্য প্রার্থী তারা গান গেয়ে গিয়ে ঘুরছে বাউলের মতো, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি। কুণাল বাবুর কথা ছাড়ুন, কুণাল বাবু আজ আছেন কাল নেই করে থাকেন ওখানে। ঠিক আছে,
কবে মুখপাত্র আছেন, কবে সাধারণ সম্পাদক আছেন, কবে চলে যাচ্ছেন, কবে রাগ করে অভিমান করে দুটো কথা বলে দিচ্ছেন। কুণাল বাবুর কথাবার্তা আমি সেভাবে ধরছি না। কুণাল বাবু যা বলেন সেটা আমি ধরে নিচ্ছি দলের কথাই বলেন। উনি নিজের কথা খুব একটা তো বলেন না, নিজের কথা বলার জন্য অন্য জায়গায় হয়তো ইন্টারভিউ দেন, সেসব আমরা জানি সেই ইন্টারভিউতে কি বলেছেন না বলেছেন। আমি তার দলের কথা হিসেবেই বলছি। কুণাল বাবুকে কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্রাত্য বসুকে কোনো ব্যক্তিগত আক্রমণ আমি একেবারেই করছি না, ঠিক আছে। বিজেপির ভেঙে পড়ার মতো কোনো রেজাল্ট হয়নি। বিজেপি 2026 সালে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে, ঠিক আছে। ভরাডুবি কোথায়? ভরাডুবি দেখছেন? কোথায় ভরাডুবি দেখছেন? আপনি বিধানসভার ভিত্তিক রেজাল্ট গুলো দেখুন। ধীরে ধীরে তো এখনো ধরা পড়েনি, একটু অপেক্ষা করুন, ধীরে ধীরের জন্য ধরা পড়বে। মানুষ তো জেনে গেছে। নিজের ক্ষেত্রে তো কোনো দুর্নীতি সেরকম যেটা হয়েছে বলে বলা হচ্ছে, তার প্রথম আমি তফাৎটা বলতে চাই যে নিটের ক্ষেত্রে কি হয়েছে আর এখানে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি বোর্ডের প্রাইমারি এর কমিশন, প্রাইমারি কি জানো বোর্ড নাকি একটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিছু, হ্যাঁ, তো কাউন্সিল, সেখানে কি হয়েছে সেই তফাৎটা বলে দিলেই যারা আমাকে ওই বলছেন যে আমি কোথায় চুপ করে কেন আছি তারা বুঝতে পারবেন। দেখুন, নিটে প্রধান অভিযোগ হচ্ছে যে গ্রেস মার্ক, কেন গ্রেস মার্ক দেওয়া হলো। গ্রেস মার্কের যে কারণটা দেখানো হয়েছে সেটাও অনেকের কাছেই খুব একটা গ্রহণযোগ্য নয়। আমিও বলছি না যে সব কারণেই গ্রহণযোগ্য হতে হবে, তা বলছি না, কিন্তু নিট যারা পরিচালনা করেন সেই কর্তৃপক্ষ প্রথমেই সুপ্রিম কোর্টে গিয়ে বলে দিয়েছেন যে গ্রেস মার্ক কাউকে দেওয়া হবে না, গ্রেস মার্ক উইথড্রল, ঠিক আছে। তাহলে এটা তাদের একটা ফেয়ার স্ট্যান্ড যে গ্রেস মার্ক উইথড্রল। যাদের কাছ থেকে গ্রেস মার্ক উইথড্র করে দেওয়া হলো তাদের প্রতি তাদেরকে একটা ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে আবার একটা পরীক্ষার কথা বলা হয়েছে যে তোমরা ইচ্ছে করলে একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা 1300 সামথিং কতজন তোমরা ইচ্ছে হলে দিতে পারো। সেটা দেবে কি দেবে না, যারা দেবে না তাদের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত। তার সঙ্গে আমাদের এখানে স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারি স্কুলের টিচার শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, তার সবচেয়ে বড় তফাৎ হচ্ছে যে এখানে সরকার এবং রাজনৈতিক দল, তৃণমূল পরিচালিত সরকার এবং তৃণমূল রাজনৈতিক দল হিসেবে তারা তাদের দুর্নীতিকে সবসময় ঢাকা দিয়ে রাখার জন্যে প্রচুর টাকা খরচা করেছে সুপ্রিম কোর্টে, এবং সেখানে কিছু দালাল জাতীয় নামকরা আছেন লোকজন, তারা এই দালালি এবং আইন ব্যবস্থার বিষয়ে তাদেরকে সাহায্য করেছেন, ঠিক আছে। এরকম একজন দালাল, ঠিক আছে, তার সম্বন্ধে আমি আসবো পরে। তিনি জুডিশিয়াল রিক্রুটমেন্টের ব্যাপারে একটা পোস্ট করেছিলেন, আমার তখন ভোটের প্রচার চলছিল, সেটা আমার নজরে এসছে, কিন্তু আমি রিপ্লাই দেওয়ার এখনো সময় পাইনি, কারণ অন্যান্য একটু কাজে ব্যস্ত আছি। এই 7 লাখী নাড়ুগোপালকে নিয়ে 6 মাস থেকে কিনা দেখুন, তৃণমূল কংগ্রেস 6 মাস থেকে কিনা দেখুন, ঠিক আছে। আজকে কোন রকমে বেঁচে গেছেন, ওই কতগুলো 5টা 6টা সিটে তো ডাকাতি করেছেন, সে খবর তো সেই হিসাব তো আমরা নিয়েছি। যে কোভিডের টিকা শুধু হিন্দুদের দেওয়া হয়নি, সবাইকেই দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর নরেন্দ্র মোদীর সরকার এবং নরেন্দ্র মোদী এরা ওই জাতপাত ভিত্তিক রাজনীতি করেন না, সংখ্যাগুরু এইসবের রাজনীতিটা করেন না, তারা উন্নয়নের রাজনীতি করেন, সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করেন। সে তারা পরে বুঝবেন, যারা ভোট দিয়েছেন তারা তাদের মতো। সর্বভারতীয় পরীক্ষায় নিটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সবাই বলছেন এই মুহূর্তে বিজেপি নেতারা যুক্তি সাজাচ্ছে, কিন্তু যুক্তি দিয়েও তারা কিন্তু খণ্ডন করতে পারছেন না। কোথায় গেল রাজ্যের বিবেক, যিনি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এত রায় দিয়েছিলেন, যিনি 5টা 6টা আসতে হবে, এই টাইমে গ্রেপ্তার করতে হবে, এত বড় বড় কথা বলতেন, যিনি ধেড়ে ইঁদুর ধরার কথা বলতেন, তিনি কোথায় গেল বলুন তো? রাজ্য জুড়ে এবার খুঁজছেন তমলুকের সেই সাংসদকে। আমরা পেয়েছি তমলুকের সেই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে কথা বলবো। স্যার, রাজ্যের বিবেক কোথায় গেল? কারণ এই সর্বভারতীয় শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে নিটের। প্রথমে আপনাদেরকে নমস্কার জানাই। রাজ্যের বিবেক কে? আমি তো রাজ্যের বিবেক নই। এসব কথা কারা বলে আমি জানি না। আমি কিছু সত্যি কথা, কিছু দুর্নীতি ফাঁস এসব করতে চাই, করব, সে কাজ করে নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো ভেবেছিলাম এর মধ্যে চুপচাপ থাকবো, কিছু কাজ করছি, কারণ এদের একজন এখন 7 লাখী নাড়ুগোপাল তৈরি হয়েছেন দেখতে পাচ্ছি। তো সে সম্বন্ধেও কিছু ব্যবস্থা নেবার আছে। তবে যারা ভাবছেন যে আমি চুপ করে গেছি বা আমি কোনো কথা বলছি না, তারা যে আমাকে খুঁচিয়ে আবার এই নির্বাচনের পরেই বার করে আনলেন, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। না হলে আমি এখনো হয়তো ক্যামেরার সামনে আসতাম না। অনেক কথা বলেছি,
সারা জীবনে হয়তো এই ভোটের প্রচারে এবং ইন্টারভিউতে যত কথা বলেছি, সারা জীবনে হয়তো এত কথা বলিনি, ঠিক আছে। আর কোর্টে বসে যত কথা ওটা অবশ্য কতগুলো তো প্রফেশনাল, তো মানে পেশাদার বা আমার কর্তব্যের খাতিরে যে কথাগুলো বলা দরকার ছিল সেগুলো বলেছি নিয়ে। মানে আপনি তো আবার রাস্তা বিতর্ক কি বিতর্ক? এই যে 7 লাখি নাড়ুগোপাল মানে কোট আন কোট আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলার চেষ্টা করছেন। 7 লাখি নাড়ুগোপাল, তো দেখছি কি করা যায়। জিতেছি স্যার। হ্যাঁ সেই তো, সেই জন্য তাকে 7 লাখি নাড়ুগোপাল বলছি, ঠিক আছে। আবার নতুন নাম দিচ্ছেন, এই ভাইপো বললেন, হ্যাঁ তালপাতা সে ভাই বললেন, আবার নাড়ুগোপাল বললেন। হ্যাঁ 7 লাখি নাড়ুগোপালই বলবো এখন। যতদিন তিনি 7 লাখ ভোটে জিতে আছেন ততদিন তো 7 লাখ তো স্বীকার করতে হবে, ঠিক আছে। তো সে সম্বন্ধে অন্যান্য কেলেঙ্কারি নিয়ে, দুর্নীতির উদ্ঘাটন নিয়েও আমি ব্যস্ত আছি। সেই জন্য ভেবেছিলাম যে এর মধ্যে আমি আর কোনো ইন্টারভিউ দেবো না, কাজই করব। সেই কাজগুলো চলছে। তো কিন্তু আমাকে যারা আহ্বান করেছেন যে কেন তিনি কথা বলছেন না, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এইভাবে আহ্বান করে আমাকে আবার ক্যামেরার সামনে বসিয়ে দেওয়ার জন্য। তফাৎটা হলো, একটা তফাৎ বললেন, তারা গিয়ে প্রথমে বলেছেন গ্রেস মার্ক উইথড্রন, এবং যারা এই গ্রেস মার্ক দিয়ে পেয়েছিল তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে। এটা একটা দিক। আর এখানে কি হয়েছিল, কোটি কোটি টাকা খরচ করে একদল দালাল তাদেরকে ওখানে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। সে দালালরা আজও চেঁচামেচি করে, তারা দালালি করে, নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি। এটা তো জানেন সুমনের গান, দালালি করে, নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিখিরি, ঠিক আছে। একটা অসাধারণ গান আছে, কবির সুমন এখন যার নাম, আগে সুমন চট্টোপাধ্যায় ছিলেন, সে সুমন চট্টোপাধ্যায়। একটা কথা, যার ডিপার্টমেন্ট স্যার তিনি কেন অ্যারেস্ট হচ্ছেন না? আপনারা যেমন বলেছিলেন মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না, যার ডিপার্টমেন্ট এই নিট কেলেঙ্কারি, তাহলে তিনি কেন অ্যারেস্ট হবে না? প্রধানমন্ত্রী কেন অ্যারেস্ট হবে না? প্রশ্ন তুলছে শাসক দল, আমি নয়। না, আপনিও প্রশ্ন তুলতে পারেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রশ্ন তুলতে পারে, কিন্তু আপনাকে ফেয়ার স্ট্যান্ডটা দেখতে হবে। এখানে সুপ্রিম কোর্টে গিয়ে যারা নিট নিয়েছেন তারা একটা ফেয়ার স্ট্যান্ড নিয়েছেন। প্রথম অভিযোগ ছিল গ্রেস মার্ক সম্বন্ধে, তারা গিয়ে বলেছেন গ্রেস মার্ক উইথড্রন, কোনো গ্রেস মার্ক দেওয়া হচ্ছে না। আর এখানে মুখ্যমন্ত্রী কি করেছেন? মুখ্যমন্ত্রী এখানে যাদের চাকরি চুরি করে অন্যকে বিক্রি করে যারা চাকরি পেয়েছেন, আজও তাদের চাকরির ওপর প্রশ্নচিহ্ন ঝুলছে সুপ্রিম কোর্টে, এবং প্রাইমারিতেও ঝুলতে শুরু করবে বলে আমি আশা করি। তাদেরকে সবসময় সমর্থন দিয়ে গেছেন। কোনো ক্লিয়ার সৎ নৈতিক স্ট্যান্ড মুখ্যমন্ত্রী এবং তার 7 লাখি নাড়ুগোপাল নেননি, কারণ তারাই ইনভলভ। এখানে সেই সিদ্ধান্ত কোথায়? এখানে তো একটা যে দুর্নীতিগ্রস্ত, যে চাকরি বিক্রি করে চাকরি কেনা ছেলেগুলোকে আমি বাদ দিয়েছিলাম, সেইগুলোকে চাকরিতে রাখার জন্য একেবারে ছটফট করছে প্রাণ মুখ্যমন্ত্রীর, এবং এই মুখ্যমন্ত্রী যে চেলাচামুন্ডা যারা আছেন তাদের। কোটি কোটি টাকা খরচা করলেন কেন? সুপ্রিম কোর্টে গিয়ে ধরা তো পড়ে গেছেন। একেবারে হাতে কলমে দেখিয়ে দেয়া গেছে যে আপনারা কি দুর্নীতি করেছেন, ওএমআর শিটগুলো পুড়িয়ে দিয়েছেন। এই তো করেছেন, এইটাই তফাৎ। আমার নতুন করে কিচ্ছু বলার নেই। 7 লাখি নাড়ুগোপাল বলছেন কোট আন কোট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আপনি বলছেন বিস্ফোরক তথ্য জোগাড় করছেন, আসবে ক্রমশ প্রকাশ্য হবে। দেখুন, রবীন্দ্রনাথ একটা কথা বলে গিয়েছিলেন, যে দেশে পথিক নাই সে দেশে পথ কাটিয়া লাভও নাই। আমি পথ কাটার চেষ্টা করেছিলাম, সে পথ এখনো আছে, আবার করছি। সন্তর্পণে চুপচাপ আছি, কোনো ইন্টারভিউ কাউকে দিচ্ছি না, কোনো কথাই বলছি না মিডিয়ার সামনে, ইচ্ছে করেই বলছি না। বলার যে কিছু নেই তা নয়, অনেক কিছু বলার আছে। বিজেপির ভেঙে পড়ার মতো কোনো রেজাল্ট হয়নি। বিজেপি 2026 সালে আপনাদেরকে মজা দেখিয়ে দেবে, ঠিক আছে। ভরাডুবি কোথায়? ভরাডুবি দেখছেন? আপনি বিধানসভার ভিত্তিক রেজাল্ট গুলো দেখুন। তাহলে আপনাদের তো ঢেলে সংখ্যালঘু ঢেলে আপনাদেরকে দিয়েছেন, কি করতে পেরেছেন? বিজেপির তো বিধানসভার সংখ্যা বেড়েছে, এবং যারা ঢেলে এই তৃণমূলকে ভোট দিয়েছেন যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে একটা সম্পূর্ণ এই ধর্মভিত্তিক প্রচার চালানো হয়েছিল। তারা ধর্মভীরু মানুষ, ধর্মকে অত্যন্ত মেনে চলবেনই। যারা ধর্মভীরু মানুষ যে মেনে চলেন তারা তাই করবেন, এবং তাই করার অধিকার তাদের আছে। তাদের মধ্যে কি প্রচারটা চালানো হয়েছিল? যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছে তাদেরকে একটা ভোটও নয়, ঠিক আছে। তো এই যে পিছিয়ে ক্যাম্পেইন করা হয়েছিল তাতে তারা সাড়া দিয়েছেন। এই যে পিছিয়ে থাকা একটা
সম্প্রদায় সম্প্রদায় বলবো না, একটা মাইনরিটি পিছিয়ে থাকা, তারা অল্প দিনের মধ্যে এবং আরো কিছু দিনের মধ্যে তারা বুঝবেন যে তারা কত বড় ভুল করেছেন। কিন্তু স্যার আমি একটা কথা বলতে চাই যে আপনার নন্দীগ্রামে তো কোনো রকমের এফেক্ট পড়লো না, এই সংখ্যালঘু সম্প্রদায় আপনাকে ভোট দিয়েছে নন্দীগ্রাম। পূর্ব পাঁশকুড়া যেখানে কোনোদিন বিজেপি দাঁত ফোটাতে পারেনি, পূর্ব পাঁশকুড়ার লোকেরা তো সরে এসছে। যেখানে আমি গেছি, আমি প্রচার করেছি, বুঝিয়ে বলেছি, তারা বুঝেছেন। সেই পূর্ব পাঁশকুড়ার মতো জায়গা, সেখানে তো বিজেপি, সেই পূর্ব পাঁশকুড়ার মতো বিধানসভা কনস্টিটুয়েন্সি, সে তো বিজেপিকে জিতিয়েছে 3000-এর কাছাকাছি ভোটে। কোথায় তৃণমূল তো সেখানে দাঁত ফোটাতে পারেনি। মানে সবাই সেখানে এই কথা, এই যে বাবরি মসজিদে, হ্যাঁ, এই কথায় না হয়নি, মুভ হয়নি, কিন্তু এখানে একটা বিরাট অংশ, বিশেষ করে দক্ষিণবঙ্গে একটা বিরাট অংশের সংখ্যালঘু মানুষ, তারা এই প্রচারে ভুলেছিলেন। ঠিক আছে, তাদের আরো একটু সাফারেন্সের বাকি আছে, তারা আরো সাফার করবেন খানিকটা, এই তৃণমূলের হাতেই করবেন। তখন তারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে তাদের নিপীড়নের শেষ এখনো হয়নি, তারা নিপীড়িত হতেই থাকবেন এই শাসক দলের হাতে, যেখানে তারা দাবার বোড়ে হিসেবে ইউজ হন। আপনারা ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে। কি হয়েছে ভিজিটিং কার্ড? দেখুন, কেউ গলার স্বর উঁচু করে কথা বলছে। কার গলার স্বর? কে গলার স্বর উঁচু করে কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমরা। না, কি করবো? আরে আপনারা 6 মাস টেকেন কিনা দেখুন, তৃণমূল কংগ্রেস 6 মাস টেকে কিনা দেখুন। ঠিক আছে, আজকে কোন রকমে বেঁচে গেছেন। ওই কতগুলো 5টা-6টা সিটে তো ডাকাতি করেছেন, সে খবর তো, সেই হিসেব তো আমরা নিয়েছি। ডাকাতি করেছেন কতগুলো সিটে তো আপনাদের ভিডিও এইসব কিভাবে আপনারা, সে আমি ওই কথাগুলো যাব না, কারণ এটা নিয়ে এখন আমি একটা ব্যক্তিগত স্তরে তদন্ত চালাচ্ছি। তার ফল আপনারা, রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো বিভিন্ন সরকারি কর্মচারীদের সহায়তায় এগুলো আপনারা করেছেন। ঠিক আছে, বিজেপি কোথায় শেষ হয়েছে? বিজেপি মোটেই শেষ হয়নি। বিজেপি দিব্যি জেগে আছে, জেগে উঠেছে, জেগে উঠছে। আপনারা সরে যাবেন, তৃণমূল সরে যাবেই। তৃণমূল হ্যাঁ, যারা বলছেন তারা ওই আনন্দে থাকুন। 26 আমাদের খুঁজে পাওয়া যাবে কি যাবে না তখন দেখতে পাবেন, রেজাল্ট বেরোলে, 26-এর রেজাল্ট বেরোলে। বিজেপি ঘুমিয়ে নেই। একদমই আমি কথা বলছি তমলুকের সাংসদের সঙ্গে, প্রচুর গুরুত্বপূর্ণ এই মুহূর্তের টপিক। কারণ যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে সেখানে বলা হচ্ছে প্রকল্প পরে দেওয়া হবে, কোথাও বলা হচ্ছে এখন ওদেরকে বন্ধ রাখা হবে, পরে দেওয়া হবে সরকারি প্রকল্পের। আপনিও নিশ্চয়ই জানেন, বিভিন্ন শাসক দলের মুখপাত্র থেকে। একজন কি একটা মিটিং এ বলে এসছেন, তারা বাছাই করে দেখবেন কারা তৃণমূলকে ভোট দেয়নি এবং তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা, তাদেরকে বন্ধ করে দেবেন। আমি আবার বলছি, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারো পৈতৃক সম্পত্তি নয়, পশ্চিমবঙ্গের মানুষের বা অন্য জায়গা থেকে আসা ট্যাক্সের টাকা থেকে দেয়া হয়। আপনার কি অধিকার আছে, যিনি এই কথা বলেছেন তার কি অধিকার আছে এই কথা বলার, যে তাদেরকে বন্ধ করে দেবেন? বন্ধ করে দিয়ে দেখুন না। এই মন্তব্যের বন্ধ করা ছিল তো, করেও কিছু করতে পারেনি, তারা কেয়ারই করেনি। তারা বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকা দরকার নেই, আপনি মদের দোকান বন্ধ করুন, মদের দোকান বন্ধ করুন। বহু মহিলা আমার কাছে এসে বলে গেছেন বিভিন্ন মিটিং এ, বুঝেছেন তো। সেখানে লক্ষ্মীর ভান্ডারের কথা খুব একটা কাজ টাজ করেনি, কারণ আমরা বুঝি সরকারি প্রকল্পগুলো দেওয়া হবে না, তার মানে নিশ্চয়ই আপনার লোকসভা কেন্দ্রেও দেওয়া হবে না। না দিয়ে দেখুক না, এই কথাটাই তো বলা যায় না। এই কথাটার জন্যই যারা বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সরকার তো নেবে না, তাদের দলের লোকই বলেছেন। ঠিক আছে, আমরা নেবো, তারা বন্ধ করে দেখুক না, বাছাই করে দেখুক, গলা টিপে ধরবো একেবারে। ভাববেন না বিজেপি মরে গেছে। বিজেপি একটা সর্বভারতীয় দল, আপনাদের মতো এই অল্প জলের পুঁটি মাছ নয়। মুখ্যমন্ত্রী বলতে মোদিজি পড়ে যেতে পারতেন, এত হারের পর আবার প্রধানমন্ত্রী পদে কেন গেলেন? তাই তো, উনি তো মোদির অ্যাডভাইসার বলে নিজেকে মনে করেন, নরেন্দ্র মোদির অ্যাডভাইসার বলে নিজেকে মনে করেন। হ্যাঁ, রাজনৈতিক প্রজ্ঞা মমতা ব্যানার্জির আছে, বহুদিনের রাজনৈতিক নেতা, সে কথা আমি বলবো না, কিন্তু তার অ্যাডভাইসে তো নরেন্দ্র মোদী চলবেন না। নরেন্দ্র মোদীর নিজস্ব বিদ্যে বুদ্ধি ওনার চেয়ে খানিকটা বেশি, একটু কেন, খানিকটা বেশি বটেই। ঠিক আছে, তো নরেন্দ্র মোদী তো আর হঠাৎ ওই 7 লাখী নাড়গোপালের মতো আকাশ থেকে খসে পড়েননি, তার সারা জীবনটাই একটা সংগ্রামের জীবন। জনমত দিয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন সব থেকে বেশি ভোট পেয়েছে,
যেটা এনডিএতে কেউ মানে ইন্ডিয়াতে কেউ পায়নি, ইন্ডিয়ার যে ওনারা একটা ইন্ডি জোট, হ্যাঁ তার সঙ্গে কেউ পায়নি। হ্যাঁ তার সঙ্গে ওনাকে সবসময় যুক্ত করতে হয়েছে একটা বাক্য, যে ভোটটা কিন্তু ফেয়ার হয়েছিল। এই কথা বলার দরকার কি? ভোটটা যে ফেয়ার হয়েছিল সে কথা সবাই ধরে নেয়, যেখানে কেউ জিতেছে। আমি যে তমলুক থেকে জিতেছি, আমাদের কোনো লোক বলেছেন যে ভোটটা কিন্তু ফেয়ার হয়েছিল? ওনাকে বলতে হচ্ছে কেন ভোটটা কিন্তু ফেয়ার হয়েছিল? কারণ 7 লাখী নাড়ুগোপাল থেকে সবাই চমকে গেছেন যে 7 লাখী নাড়ুগোপাল একটা তৈরি হলো। ঠিক আছে, ধুর, ধুর, আবার গণনা করলে হয়ে যাবে। করার চেষ্টা করেনি কেন? ওদের প্রত্যেকটা এজেন্ট 17-18 রাউন্ড অব্দি ছিল গলায় সবুজ রঙের ওড়না ঝুলিয়ে। তারা যখন দেখলো আর রিকভার করার জায়গা নেই, তখন তারা নিজেরাই গণনা কেন্দ্র ছেড়ে চলে যায়নি, ওইখানে ঘোরাঘুরি করছিল। কাউন্টিং হল ছেড়ে বেরিয়ে ওখানে ঘোরাঘুরি করছিল। আমি তো নিজের চোখে দেখেছি। আমি তো 3টে থেকে রাত্রি 12:15 যতক্ষণ না সার্টিফিকেটটা পেয়েছি ওখানে বসেছিলাম, আমি তো দেখেছি। আমার চিফ নির্বাচনী এজেন্ট যিনি, তিনি দেখেছেন, সবাই দেখেছে। গলায় একটা কচি কলা পাতা রঙের ওড়না ঝুলিয়ে তারা ঘোরাঘুরি করছে। তারা কাউন্টিং হল থেকে বেরিয়ে এসছে, তারা বুঝে গেছে যেখানে আর জেতার উপায় নেই। ঠিক আছে, মুখ্যমন্ত্রী তো জ্যোতিষ চর্চাও করেন। উনি যেমন 30টা ভাষা জানেন, হ্যাঁ, ছবি আঁকতে জানেন, কবিতা লিখতে জানেন, সেরকম উনি জ্যোতিষ চর্চাও করেন। তো সেই হিসেবে বলেছেন, তার জ্যোতিষের জ্ঞান অনুযায়ী বলেছেন জ্যোতিষের জ্ঞান অনুযায়ী তিনি দেখুন যে তার দল কতদিন টিকবে। অপেক্ষা করুন না। আলু পটলের দল, আলু পটলের দল। তাতে কি হয়েছে? আমাদের তো 12টা সিট, 12টা সিট নিয়ে আমরা কামাল করে দেবো। দেখতে থাকুন। একদমই গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন খেলা ঘুরিয়ে দেবেন। অনেকেই দেখছিলাম আমি কদিন ধরে একটা খবরের শিরোনামে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খেলা ঘুরিয়ে দিতে পারেন। তমলুক থেকেই কি খেলা ঘোরানোর কাজ শুরু হবে, না সামনে উপনির্বাচন আবার 26? এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি আবার ঝাঁপিয়ে পড়বে? ওনাকে একটু জিজ্ঞাসা করি যে খেলা ঘুরিয়ে দিতে পারেন, এইরকমই একটা আবহাওয়া তৈরি হচ্ছে। খেলা অবশ্যই ঘুরে যাবে। একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ মমতা ব্যানার্জির দলকে ভোট দিয়েছেন, তারা ওর পাশ থেকে সরে আসতে সময় নেবেন না। তার জন্য আপনারা কোনো কৌশলের দরকার নেই। তারা নিজেরাই বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে যে তাদেরকে কিভাবে একেবারে ধর্মীয় প্রচার করে বিভ্রান্ত করা হয়েছিল। তারা বুঝতে পারবেন। তারা তো মানুষ। উপনির্বাচনে যে কোনো উপনির্বাচনে ভয়ঙ্কর রকমের রিগিং হয়, এবং যারা শাসক দলে থাকে একটা রাজ্যে তারা সেই সুবিধাটা নেয়। সুতরাং উপনির্বাচনের ফল নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বিজেপির ঘরে আগুন লেগেছে, বিজেপি ঘর ছাড়া করেছে, বাজে বাজে। আপনারা এক আছেন? হ্যাঁ, একই তো আছে। ওনারা এক আছেন নাকি? ওনার সাংসদ শতাব্দী রায় তার দলের লোক সম্বন্ধে কি বলেছেন গতকাল? মহাদেব না কি নাম, তার সম্বন্ধে কি বলেছেন আপনারা? তাহলে অন্যান্যরাও বলছেন বিশ্বাসঘাতকদের তাড়াবেন। ঠিক আছে, বিশ্বাসঘাতকদের তাড়াতে হবে, দলকে মজবুত করতে হবে। তাদের মধ্যে তো বিশ্বাসঘাতকের সংখ্যা দেখা যাচ্ছে অনেক। পরবর্তী হিংসা চলছে একদম রাজ্যে, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা চলছে। সেক্ষেত্রে দেখলাম খেজুরিতে গেছে শাসক দলের তরফ থেকে, বলছি যেখানে খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট পরবর্তী হিংসা আটকাতে পারছে না, তার দলের লোককে সেভ করতে পারছে না, তাহলে পশ্চিমবঙ্গের লোককে সেভ করবে কি করে? এগুলো হচ্ছে ওনাদের প্রচারের কারণে এসব করেন। বিজেপির খেয়ে দিয়ে কাজ নেই যে ওনাদের দলের লোককে সন্ত্রস্ত করতে যাবে, এসব বিজেপি করে না। বিজেপির একটা রাজনৈতিক তত্ত্ব আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইতিহাস আছে। এরকম ফোরে হঠাৎ গজিয়ে ওঠা দলের মতো তো নয় বিজেপি। ঠিক আছে, বিজেপি বহুদিনের পুরনো দল, নামটা বদল হয়েছিল মাঝখানে, হয়ে বিজেপি হয়েছে। সুতরাং এইসব বিজেপি করে না। বিজেপি একটা নীতির ওপর দাঁড়িয়ে, নৈতিকতার উপর দাঁড়িয়ে রাজনীতিটা করে। নিয়োগ দুর্নীতি তো আপনাদের ভোট ব্যাংকে কোনো ছাপ ফেলতে পারলো না। নিয়োগ দুর্নীতি বা এত দুর্নীতি, চোর। এই যে দুর্নীতি ধরা পড়েছে, সেই দুর্নীতির দিকে নজর দেন কারা? যারা সেই দুর্নীতিতে অ্যাফেক্টেড হন তারা। অন্যরা তো নজর দেন না। ধরুন যিনি অন্য ধরনের কাজ করেন, একটা ডেলি লেবারার বা একজন যিনি বাড়িতে কাজ করেন বা অন্যান্য কাজ, মানে খুব নিম্ন শ্রেণীর কাজ যারা করেন, যাদেরকে করতে বাধ্য হন, তারা জানেন যে স্কুলে হয়তো একটা কিছু হচ্ছে, শিক্ষক নেওয়া নিয়ে, কিন্তু আমার ছেলে তো বড় হয়ে টোটো চালাবে বা অটো চালাবে বা ড্রাইভার হবে, তো আমরা তো আর কোনোদিন শিক্ষক হতে যাব না। ধরুন ও যেখানে যা হচ্ছে হোক,
তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না। এটা আমার নিজস্ব রিডিং। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছি, লক্ষ্মীর টাকা পাচ্ছি, এখানে মানুষের হাতে টাকার এত অভাব, টাকা পাচ্ছি। এটা তো 1000 টাকা পাচ্ছি, একটা বাড়িতে যদি 3 জন পাওয়ার মতো থাকেন তাহলে 3000 টাকা পাচ্ছেন। সেই টাকা দ্বারা প্রভাবিত হয়েছেন নিশ্চয়ই। এবং এছাড়াও টাকার খেলা হয়েছে। আমার কাছে সুস্পষ্ট খবর আছে, একেবারে নির্দিষ্ট খবর আছে যে জঙ্গলমহলে কিভাবে বইয়ের মধ্যে, এই ধরুন একটা বইয়ের মাঝখানটা কেটে, এই ধরুন ওই বইটা দেখাবেন, এটা গীতা, এখানে জালিয়াতি আর দেখাবেন না, ঠিক আছে? এইরকম কিছু দেখান, এইরকম ধরুন এই বইয়ের মাঝখানটা টাকার মাপে কাটা হয়েছে, ঠিক আছে? তার ভেতর টাকা ঢোকানো হয়েছে, ঢুকিয়ে এরকম ভাবে বন্ধ করে বইটা উপহার হিসেবে দেওয়া হয়েছে। আর কানে কানে বলে দেওয়া হয়েছে ভোট দিতে যাবেন না, ঠিক আছে? মানে এই লেভেলে দুর্নীতি হয়েছে, এইভাবে টাকা ছড়ানো হয়েছে, আইপ্যাক করেছে এটা। আইপ্যাককে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই ধন্যবাদ তো দিতেই হবে, কতগুলো সিটে তো তারা অনেক গন্ডগোল করেছে। আমাদের সিটে দাঁত ফোটাতে পারেনি, কারণ আমাদের কর্মী সমর্থকরা অত্যন্ত উজ্জীবিত ছিলেন এবং তারা সতর্ক প্রহরা রেখেছিলেন, ঠিক আছে? স্যার, একই সাথে আমি জিজ্ঞাসা করব, তমলুকের ক্ষেত্রে একদম জয়যুক্ত হয়ে এলেন, শপথ নেবেন, বলছি কি নতুন তমলুকের জন্য করা যেতে পারে? শুধু তমলুকের হিসেবে আপনাকে মানুষ ভাবছে না, অনেক মানুষ বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গেও একদিন সমস্ত মানুষকে হেল্প করবেন, আপনাকে শুধু তমলুকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। দর্শকরা যা চেয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষ যা চায়, কি করতে পারবেন, কি নতুন দিতে পারবেন? তমলুকের মানুষের জন্য যে প্রতিশ্রুতি আমি দিয়েছি তার কাজ খুব দ্রুত আমি শুরু করব। এটা আমি গতকাল তমলুকে আমাদের একটা ঘরোয়া মিটিং হয়েছে, সেখানে আমি জানিয়েছি এবং পরে শুভেন্দু বাবুকেও জানানোর জন্য এটা বলে এসেছি, ঠিক আছে? শুভেন্দু কালকে নর্থ বেঙ্গলে ছিলেন। সেই কাজ যত দ্রুত সম্ভব আমাকে এতে যেতে হবে। নেক্সট উইকে পার্লামেন্টের শুরু হচ্ছে, আমি ফিরে আসবো 3 জুলাই এর পরে। তারপর যত দ্রুত সম্ভব সেই কাজ শুরু হবে, যে কাজ বহুদিন ধরে পড়ে আছে। আপনারা দেখতে পাবেন, আপনারা খবরও পাবেন। আর অন্য জায়গায় মানুষকে সংঘবদ্ধ হতে হবে। এই যে বিভিন্ন অন্যায় হয়ে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যায় হয়ে আছে, তার তালিকা আমি বার করব। না না, হেল্পলাইন নাম্বারের দরকার নেই, মানুষ জানেন। শুধু মানুষকে সংক্ষিপ্তভাবে, একেবারে যতটা সংক্ষিপ্তভাবে এইগুলো একটা 1 2 3 4 5 6 করে এইগুলো তুলে ধরা যায়, তাদের কাছে তুলে ধরতে হবে, সেই সম্বন্ধে আন্দোলনও হবে, ঠিক আছে? তারপর দেখবো তৃণমূল কোথায় থাকে। তো অপেক্ষা করুন, আমি তো চুপ করে বসে আছি অকারণ নয়। আমি যে মিডিয়াতে মুখ দেখাচ্ছি, আজকে প্রথম দেখালাম, এরপর আবার অনেকদিন দেখাবো না। কাজগুলো করতে হচ্ছে, গ্রাউন্ড ওয়ার্কটা তো করতে হচ্ছে। শুধু মিডিয়াতে কথা বলে আর ভোটের সময় যে ধরনের চিৎকার চেঁচামেচি করেছি, অনেক সময় অনেক রকমের মন্তব্য করেছি, যার বিতর্ক হয়েছে, তো সেই সবগুলো তো পেরিয়ে এসেছি। না না না, আমি একটাও ভুল কথা বলিনি, দুঃখ প্রকাশ করছি না তো। কিন্তু আপনার বিতর্ককে, আপনার মন্তব্যকে জয়রাম রমেশ হাতিয়ার করেছিলেন। ওই যে আপনি গান্ধী আর গডসের মধ্যে পার্থক্য। আরে গান্ধী গডসে ওটা না বুঝিয়ে, ওটা একটা প্রচার, বুঝিয়ে প্রচার। গান্ধী গডসে কি, গান্ধীকে মেরে ফেলেছে তাকে কেউ সমর্থন করবে? আমি দুটো আহা, জয়রাম রমেশ তিনি একজন অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত শ্রদ্ধেয় নেতা কংগ্রেসের। তিনি খুব পরিষ্কার বুঝেই এটা করেছেন, যেহেতু আমি কথাটা র্যাপিড ফায়ার এতে বলেছিলাম, সেই জন্য এটা পরিষ্কার করার ব্যাপার ছিল না, ব্যাখ্যা করার। পরে দিয়েছি তো, সর্বোচ্চ দিয়েছি ক্লারিফিকেশন, যে দুটো মতবাদের মধ্যে যে তফাৎ, দুটো মতবাদের যে লড়াই, গান্ধীর একটা, গডসের একটা, সেটা আমাকে ভালো করে পড়ে দেখতে হবে, ঠিক আছে? খুনি মানে আরে খুনি কে? আপনি আপনার যারা জয়রাম রমেশ বা তাদের অন্য নেতারা মোটামুটি, তাদের যে কি নাম, ওই রাহুল বাবু, রাহুল খোকা, তারা হয়তো জানবেন না, বা হয়তো জানেন। নতুন কি, আমি একটা নাম দিচ্ছি, এতে কিছু বিতর্ক হলে হবে, ছাড়ুন। তো জয়রাম রমেশ জানেন না যে বলশেভিকরা কি করেছিল? বলশেভিকরা জারকে খুন করার পরে এবং তারপরে কি করেছিল? রাজনৈতিক হত্যা শব্দটাই তো এসেছিল বামপন্থা থেকে, তাই না? তো তারা, হ্যাঁ, এটা তো, আরে কথা উঠলে আমি তার উত্তর দেবো, এবং সেই উত্তরের ধাক্কা ওনারা যদি সামলাতে পারেন, সামলাবেন দুটো মত এবং পথ। আপনি আজকে বলুন তো, আন্দামানে কেন একজনও গান্ধীবাদীকে চালান করা হয়নি? সবসময় সন্ত্রাসবাদীদের চালান করা হয়েছিল। আপনি গণেশ ঘোষের বইটা পড়ুন না। যারা এই বেশি বকেন,
বেশি বকবক করেন গান্ধী গডসে অমুক তমুক নিয়ে, তাদেরকে জিজ্ঞেস করুন না যে আন্দামানে একটাও গান্ধীবাদীকে চালান করা হয়নি কেন। সব বাংলার বিপ্লবীদের এবং পাঞ্জাবের বিপ্লবীদের, আমি নিজে 3বার আন্দামান গেছি, আন্দামান 3বার যাইনি, 2বার গেছি আন্দামান। আমি তো 2বার আন্দামানে অন্তত 5বার ওই জায়গাটা ভিজিট করেছি, ওই সেলুলার জেল। সেখানে যারা আছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছেন বাঙালি, আর একটা সার্টেন পার্সেন্টেজ আছেন পাঞ্জাবি। সবসময় বাঙালি এবং পাঞ্জাবি সন্ত্রাসবাদীদের কেন চালান করা হয়েছিল? দ্বীপ চালান বলতো, গান্ধীবাদীদের করা হয়নি।